হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে 2024-25 মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত যে টেস্ট পেপার, এই টেস্ট পেপারের একটি ভূগোলের যে পেজ, সেই প্রশ্ন উত্তর আমি তোমাদের সমাধান করে দেখাবো। পেজ নাম্বার আরে সবই দেখাবো। তো তোমরা একটু ভালো করে শোনো, দেখো কীভাবে প্রশ্ন লিখতে হবে, উত্তর কী কী হবে সবই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধু, চলো শুরু করা যাক। হ্যাঁ, তো দেখো তোমাদের প্রথম এটা পেজ নাম্বার হচ্ছে 193, যেটা 4 নাম্বার পেজ। ঠিক আছে, 4 নাম্বার মানে প্রশ্নপত্র ভূগোলের 193। প্রথমে দেখি এখানে আছে বাণীবন জোর বেজা বিদ্যাপীঠ। এখানে দেখো ফুল মার্কস আছে 90 এবং 3 ঘন্টা 15 মিনিটের, যা আর কি স্ট্রাকচার হয় সেই অনুযায়ী কিন্তু এখানে দেওয়া আছে। এবারে পরপর আমি প্রশ্নগুলো বলছি এবং তার উত্তর তোমাদের বলে দেবো। দেখো প্রথম কি আছে, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন এখানে ডেভিস, গিলবার্ট, পেংকং এবং হ্যাক। এখানে উত্তরটা হবে 2 নাম্বার। ঠিক আছে, 2 নাম্বারে যে আছে গিলবার্ট, এই 2 নাম্বারটাই হবে তোমাদের উত্তর। ঠিক আছে, তারপরে কি আছে, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলে? তাহলে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে জলবিভাজিকা বলে। তাহলে ক যে উত্তরটা আছে সেটা কিন্তু তোমাদের উত্তর হবে যে জলবিভাজিকা বলে। নেক্সট প্রশ্ন কি আছে, বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে যে উষ্ণতার প্রসর বলতে কোনটাকে বলছে জানো তো? অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমামের মধ্যে যে পার্থক্য সেটাকে বলছে উষ্ণতার প্রসর। অর্থাৎ বার্ষিক উষ্ণতার প্রসর সব থেকে কম থাকে, অর্থাৎ পার্থক্যটা কম হয় কোথায়? সেটা হচ্ছে তোমার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলেই হবে। তার কারণ হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর কিন্তু সূর্য লম্বাভাবে কিরণ দেয়। তারপর আছে ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু। তাহলে দেখো শীতল স্থানীয় বায়ু কিন্তু স্থানীয় নাম অনুসারে হয়, তাহলে এখানে হচ্ছে মিস্ট্রালটাই হবে উত্তর। তো এই দেখো গ নাম্বারে দেওয়া আছে মিস্ট্রাল। চিনুক, সিরক্ষ এগুলো যে আছে এগুলো হবে না, তোমার মিস্ট্রালটাই হবে অ্যান্সার। তারপরে আছে এল নিনোর প্রভাব দেখা যায়। দুটো রকমের স্রোত আছে, একটা এল নিনো, একটা লা নিনো। এল নিনো হচ্ছে তোমার উষ্ণ আর লা নিনো হচ্ছে শীতল। ঠিক আছে, তাহলে এটার প্রভাব কোথায় দেখা যায় জানো তো? প্রশান্ত মহাসাগর। তাহলে দেখো কোথায় প্রশান্ত মহাসাগর আছে, এটা হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, তারপরে আছে মরা কোটাল কোন তিথিতে হয়ে থাকে? তাহলে এটা তোমার হবে তোমার ওই শুক্ল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। কোথায় আছে দেখো, এই দেখো শুক্ল এবং কৃষ্ণপক্ষের 3 নম্বরে যেটা আছে, শুক্ল এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তারপরে আছে ফ্লুরাইড নির্গত হয় যে শিল্পকেন্দ্র থেকে? ফ্লুরাইড নির্গত হয় তোমার সিরামিক, এইটাই কিন্তু হবে উত্তর, সিরামিক। হ্যাঁ, তামা, কার্পাস, লৌহ এগুলো তো হবে না, এটাই কিন্তু হবে। তারপর আছে ভারতের সাতপুরা কোন ধরনের পর্বত বা যে ধরনের পর্বত? এটা হচ্ছে স্তূপ পর্বত। তাহলে দেখো স্তূপ পর্বত কোথায় আছে, এটা হচ্ছে তোমার স্তূপ পর্বত। নেক্সট আছে গুজরাট রাজ্যের লবণাক্ত কর্দমাক্ত জলাভূমি যে নামে পরিচিত? কি নামে পরিচিত? রান। তাহলে দেখো ধান, ওয়াদি, রোহি, এই রানটা হবে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, কর্দমাক্ত জলাভূমি। এরপরে আছে রোজউড গাছ যে অরণ্যে জন্মায়? রোজউড গাছ কোন অরণ্যে জন্মায়? রোজউড, আয়রনউড এগুলো চিরহরিত অরণ্য। এই দেখো নিরক্ষীয় অঞ্চলের চিরহরিত হয়েছে। তারপরে আছে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোথায়, কোন সময় দেখা যায় ভারতে পশ্চিমী ঝঞ্ঝা? শীতকালে। বৃষ্টিপাত হয় না, কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে তোমার বৃষ্টিপাত হয়ে থাকে, তাহলে শীতকালটা হবে অ্যান্সার। তারপরে আছে গোমতী নদীর তীরে অবস্থিত শহরটি কোনটা হবে? গোমতী নদীর তীরে আছে লখনৌ। এই দেখো এটাই হবে উত্তর। এলাহাবাদ, গঙ্গা, কানপুর, আগ্রা এগুলো অন্য হয়। তারপরে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালোরকে। এই দেখো বেঙ্গালুরু। ঠিক আছে, সিলিকন ভ্যালি। তারপরে আছে টোপোসিটের সূচক সংখ্যা 73 হলে মানচিত্রের স্কেল কত হবে? সূচক সংখ্যা যদি 73 হয় তাহলে 1:10⁶, অর্থাৎ 1-এর পিঠে 5টা শূন্য, এইটা হবে তোমার অ্যান্সার। এটা গটা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার টোপোসিটের স্কেল সূচক। তাহলে এটা হয়ে গেল প্রথম পাতা। তারপরে নেক্সট চলে আসি, এখানে আছে তোমার শুদ্ধ অশুদ্ধ। দাঁড়াও পেজটা, হ্যাঁ শুদ্ধ অশুদ্ধ। ঠিক আছে, তাহলে প্রথম কি আছে দেখো, প্রথম আছে যে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। হ্যাঁ, পর্যায়ন মানে হচ্ছে ব্যালেন্স পর্যায়। ঠিক আছে, এটা হচ্ছে শুদ্ধ। ঠিক আছে, তারপর হচ্ছে মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘমুক্ত রাত্রি শীতল হয়। হ্যাঁ অবশ্যই, তাহলে এটা হবে শুদ্ধ, কারণ তাপমাত্রাটা বেরিয়ে যেতে পারে। তারপরে আছে প্যাংগং এক প্রকার স্বাদু জলের হ্রদ। না, এটা কিন্তু হবে না, এটা মিষ্টি জলের হ্রদ, এটা হচ্ছে অশুদ্ধ। তারপরে আছে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। অবশ্যই শুদ্ধ হবে। তারপরে আছে গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে।
গঙ্গা গঠিত প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে, হ্যাঁ শুদ্ধ, ঠিক আছে। তারপরে 6 নাম্বার আছে তোমার ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলন স্থল হলো তোমার দেবপ্রয়াগ, শুদ্ধ, অবশ্যই শুদ্ধ, ভাগীরথী এবং অলকানন্দা। তারপরে কি আছে, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, হ্যাঁ অবশ্যই এর প্ল্যাটফর্ম এটিকেই বলা হয়, তাহলে এটা হচ্ছে শুদ্ধ। তারপরে আছে তোমার 2.2-তে আছে শূন্যস্থান পূরণ, অর্থাৎ তোমাকে উত্তরটা লিখে দিতে হবে শূন্যস্থানে। তাহলে নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতির হয়, কিসের মতো হয়, নীল নদের বদ্বীপ ধনুক আকৃতি বিশিষ্ট হয়, বুঝতে পারছো, এটা উত্তর হবে ধনুক। তারপরে আছে হিমবাহ ও জলদ্বারা বাহিত নুড়ি বালি কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে কি বলে বলো তো? এই ভূমিরূপকে বলছে তোমার কি হবে, এস্কার না কেম? এস্কার হবে। হিমবাহ এবং জলের মিলিত কার্যের ফলে গঠিত হয় শৈলশিরা, সেটা হচ্ছে এস্কার। তারপর আছে কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত হয়, কোথায় হবে, এটা কিন্তু হবে তোমার দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে, হ্যাঁ বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে এটা দক্ষিণ গোলার্ধেই হবে। তারপরে আছে পর্জল মাটি ড্যাশ বর্ণের হয়, পর্জল মৃত্তিকা ধূসর বর্ণের, হ্যাঁ ধূসর বর্ণের হবে পর্জল মৃত্তিকা। তারপরে আছে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাস নির্গত হয়, সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন, অ্যান্সার হবে সিএফসি। তারপরে আছে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কাকে বলা হয়, কোয়েম্বাটুর, এখানে উত্তর হবে তোমার কোয়েম্বাটুর। এই প্রশ্নটা কিন্তু তোমার দুবার রিপিট হলো, আগেও একটা পেজে এসেছিল। তারপরে দেখো আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, অর্থাৎ এক কথায় তোমাকে উত্তর দিতে হবে, হ্যাঁ তাহলে কি আছে, প্রথম কোয়েম্বাটুর হলো। তারপর লাস্ট একটা আছে জিও স্টেশনারি স্যাটেলাইট ড্যাশ বরাবর অবস্থিত, এটা হচ্ছে তোমার নিরক্ষরেখা বরাবর, পূর্ব পশ্চিম ইয়েতে নিরক্ষরেখা বরাবর অবস্থিত। এবার দু এক কথায় উত্তর দেখো কি আছে, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়, তাহলে এটা হবে তোমার নাতিশীতোষ্ণ মণ্ডলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত দেখা যায়। তারপরে আছে মরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়, এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় হিমরেখা দেখা যায় মেরু অঞ্চলে, তাহলে উত্তরটা হবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতায়। তারপরে আছে পৃথিবীর বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো, সামুদ্রিক মগ্নচড়া হচ্ছে গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক, এগুলো, হ্যাঁ পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়া। তারপর আছে একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও, তাহলে তেজস্ক্রিয় বর্জ্য কোনটা হবে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত যে ইউরেনিয়াম থোরিয়াম রেডিয়াম এগুলো আছে, এগুলো সবই পারমাণবিক তোমার তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ। তারপরে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী, যাকে তোমার দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তারপর আছে ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী, অর্থাৎ বৃষ্টির জলটাকে সংরক্ষণ করে, কোন রাজ্য, তামিলনাড়ু, ঠিক আছে, এটা হবে তোমার সব থেকে এগিয়ে আছে। তারপর আছে 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত, 2011 অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হচ্ছে তোমার 74.04%, ঠিক আছে। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো, তাহলে ওই তোমার তুলো গজ, রক্তমাখা তুলো গজ, এগুলো হচ্ছে তোমার চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। এবার তোমার ডান দিকের সঙ্গে বাম দিকের মিল করতে হবে, এটা তোমার 4 নাম্বার আছে। তাহলে প্রথম যেটা আছে তাল তোমার ওই হিমালয় পার্বত্য অঞ্চলে, তাহলে দেখো পশ্চিম হিমালয়, এটা হচ্ছে তোমার 1 নাম্বার। তারপরে আছে ঝুম চাষ কাছের সঙ্গে যুক্ত, ঝুম চাষ দেখো মৃত্তিকা ক্ষয়, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার, মৃত্তিকা ক্ষয়ের সঙ্গে যুক্ত। তারপরে আছে চিকমাগালারু, তাহলে এটা কফির সঙ্গে যুক্ত, তাহলে এটা কিন্তু আগেও তোমার আগের যে পেজটা করা হয়েছে সেখানেও কিন্তু এই চিকমাগালারুটা ছিল। সব শেষে আছে বারাণসী, তাহলে যেটা বাকি রইল সেটাই হবে। আমি এক্ষেত্রে বলে রাখি, অর্থাৎ রেল ইঞ্জিন বারাণসী, আমি এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যখনই তোমার কোনো একটা কিছু মানে কঠিন মনে হবে বা ধরো বুঝতে পারছো না যে এটা কী হবে, ওটা বাদ দিয়ে বাকিগুলো করো এবং যেটা পড়ে থাকবে সেটাই আনসার হবে। অতএব নিজের রিজনিং পাওয়ারটা কিন্তু কাজে লাগাবে, তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা দেওয়াটা সহজ হবে। এবার দেখো গ বিভাগে চলে আসি, ছোট প্রশ্ন, হ্যাঁ প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রপাত কূপ, অর্থাৎ প্রপাত কূপ কাকে বলে, এগুলো আমাদেরকে লিখে লিখে উত্তর দিতে হবে। আমি তোমাদের যতটা পারবো মানে বুঝিয়ে দেবো, ছোট প্রশ্ন, প্রপাত কূপটা কি।
দেখো প্রপাতকূপ হচ্ছে তোমার ওই নদীর যে জলপ্রপাত সৃষ্টি হয়, নদীর ক্ষয়কার্যের ফলে যে জলপ্রপাত সৃষ্টি হয়, জলপ্রপাতের নিচে যে ছোটোখাটো কূপের সৃষ্টি হয় সেটিকেই বলছে তোমার প্রপাতকূপ। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে আমি দেখানোর চেষ্টা করছি প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল। এই দেখো এখানে আছে প্রপাতকূপ, এই যে প্রপাতকূপ। তাহলে পার্বত্য মালভূমি অঞ্চলের নদীর গতিপথের ঢাল হঠাৎ পরিবর্তিত হলে নদীর স্রোত সেই খাড়া ঢাল থেকে বিপুল বেগে নিচে পড়ে জলপ্রপাতের সৃষ্টি হয়। তাহলে প্রথম কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হতে হবে। যেহেতু জলপ্রপাতের নিচের অংশের গতিবেগ এবং শক্তি খুব বেশি থাকে, তাই এই জল যেখানে নিচে পড়ে নদী খাতের সেই অংশে জলের আঘাতে নদীর ক্ষয়কার্যের ফলে বেশ বড় গর্ত সৃষ্টি হয়। হাড়ির মতো দেখতে সেই গর্তগুলিকে বলা হয় প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল। দুটো জিনিস কিন্তু একই। তাহলে ছোটো ছোটো যে গর্তের সৃষ্টি হয় জলপ্রপাতের নিচে, সেগুলোকে বলছে তোমার প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল। তারপরে দেখো কি আছে, তারপর আছে হিমশৈল। আচ্ছা, হিমশৈল সম্পর্কে আমরা প্রত্যেকে জানি। এই হিমশৈলের জন্যই তোমার যে বিখ্যাত জাহাজ টাইটানিক সেটা কিন্তু তোমার নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে হিম মানে বরফ আর শৈল মানে পাহাড়, তাহলে বরফের পাহাড়কে বলছে। দেখো সমুদ্রে ভাসমান বিশালাকৃতি বরফের স্তূপকে হিমশৈল বলছে। আইসবার্গ শব্দটি জার্মানি শব্দ, বরফের পাহাড়। হ্যাঁ, আমি তোমাদের বললাম বরফের পাহাড়। এর বৈশিষ্ট্যগুলো কী কী আছে দেখো এখানে। বিশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দেখো এখানে 1/9 কিন্তু জলের ওপরে দেখা যায়, অর্থাৎ বেশিরভাগ অংশটাই কিন্তু নিচে থাকে। আর সাধারণত মহাদেশীয় হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ আলাদা হয়ে সমুদ্র সংলগ্ন হিমশৈল রূপে ভেসে বেড়ায়। তারপর 3 নম্বর কী আছে, হিমশৈলগুলি গলে গলে তার মধ্যে থাকা নুড়ি বালি পাথর প্রভৃতি জমে মগ্নচড়ার সৃষ্টি হয়। আর টাইটানিকের ব্যাখ্যা তোমার দেওয়া আছে, আর এটা ছবিটা তোমার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে তোমার উত্তরটা পরিপূর্ণ হবে। তারপরে প্রশ্ন কি আছে আমাদের, কতটা হলো জানো, হিমশৈল, অর্থাৎ এত দূর পর্যন্ত হয়ে গেল। এরপর 2 নম্বরে কি আছে, জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য। দেখো জেট বায়ু যেটা হয় সেটা কিন্তু আমাদের ওই ট্রপোস্ফিয়ারের উপরের স্তরে তোমার কোনো রকম বাধা ছাড়াই কিন্তু প্রবাহিত হয়। দেখো এই দেখো ট্রপোস্ফিয়ারের উপরের স্তরে জেট বায়ু কী, তাহলে জেট বায়ু কী বলছে, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবাহিত অত্যন্ত শীতল দ্রুত গতিসম্পন্ন সংকীর্ণ সর্পিলাকার বায়ুকে জেট বায়ু বলছে। এই বায়ুর বৈশিষ্ট্য কী, প্রথমে হচ্ছে জিওস্ট্রফিক বায়ু, অর্থাৎ ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জেট বায়ুর সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয়। এটা কিন্তু কোনো ডান দিক বাঁ দিক ঘিরে কিন্তু প্রবাহিত হচ্ছে না, তাই এটিকে জিওস্ট্রফিক বায়ু বলা হয়। গতিবেগ কত, 100 থেকে 500 কিলোমিটার, অর্থাৎ গতিবেগ কিন্তু অত্যধিক বেশি। জেট স্ট্রিম বলছে সংকীর্ণ ঝর্ণা বা নদীর মতো প্রবাহিত হয় বলে একে জেট স্ট্রিম বা জেট প্রবাহ বলা হয়। আর শেষ 4 নম্বর কি আছে, জেট বায়ু প্রবাহের দিক এবং স্থান, অর্থাৎ এটি কিন্তু দুটি গোলার্ধেই, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 30 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্বের দিকে প্রবাহিত হয়। তবে সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়নের সাথে জেট বায়ু কিছুটা স্থান পরিবর্তন করে। আর প্রকারভেদ কি আছে, জেট বায়ুকে আমরা 3টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে মেরুদেশীয় জেট, একটা হচ্ছে উপক্রান্তীয় জেট, আর 3 নম্বর হচ্ছে ক্রান্তীয় জেট। নেক্সট প্রশ্ন কি আছে তোমার, বান ডাকা কি। তাহলে বান ডাকাটা তোমার হচ্ছে তোমার ওই জোয়ার ভাটার চ্যাপ্টারের একটা প্রশ্ন। বান ডাকা হচ্ছে তোমার ওই যখন সাড়াসাড়ি বান বা বান ডাকা, এগুলো অনেকটা তোমার একই রকমের আওয়াজ হয়, তাই এটিকে বান ডাকা বলছে। এই দেখো বান ডাকা, ঠিক আছে। বান ডাকা হচ্ছে জোয়ারের সময় স্ফীত সমুদ্রের জল মোহনা দিয়ে নদীর বড় বড় ঢেউ বা জলোচ্ছ্বাসের আকারে নদী খাতে প্রবেশ করে। ঢেউ বা জলোচ্ছ্বাস সহ নদীর বিপরীতমুখী প্রবাহকে বান বলে। বর্ষাকালে নদীতে যখন বেশি জল থাকে তখন ভরা কোটাল বা ভরা জোয়ারের জল খুব বেশি উঁচু হয়ে প্রবল বেগে সশব্দে নদীতে প্রবেশ করে, একে বান ডাকা বলা হয়। এগুলোর জন্য কিছু কিছু অনুকূল অবস্থার প্রয়োজন হয়, যেমন তেজ কোটালের সময় নদীর মোহনায় চড়া থাকলে, মোহনার জল প্রবেশ করার সময় নদীর স্রোতে অন্যভাবে বাধা পেলে, আর নদীর মুখ ফানেল আকৃতি হলে, আর নদী জলপূর্ণ থাকলে নদীতে বান ডাকে। দেখো এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, তার কারণ এর আগের যে দুটো পেজ করেছি সেখানে কিন্তু বান ডাকা প্রশ্নটা ছিল। তারপরে আছে কি, বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ বলতে কি বোঝো। দেখো এই ভরাটকরণটা তোমার বর্জ্য ব্যবস্থাপনার একটা দিক। আমরা যে বর্জ্য ব্যবস্থাপনার যে বিভিন্ন রকমের পদ্ধতিগুলো বলি, সে তোমার 3-4টে পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে তোমার ভরাটকরণ। তাহলে ল্যান্ডফিল বা ভরাটকরণ পদ্ধতিগুলো, হ্যাঁ এটা কি বলেছে, ভরাটকরণ পদ্ধতি, বর্জ্য ব্যবস্থাপনা ভরাটকরণ পদ্ধতি বলতে কী বোঝো, অর্থাৎ ডেফিনেশনটা দিতে হবে। তাহলে ভরাটকরণ পদ্ধতিটা কি, ভরাটকরণ হচ্ছে ল্যান্ডফিল ভরাটকরণ পদ্ধতি কিছু সুবিধা রয়েছে, যেমন তোমার পদ্ধতির ডেফিনেশনটা চেয়েছো তো, ডাম্পিং বর্জ্য ব্যবস্থাপনা ভরাটকরণ পদ্ধতি। আচ্ছা এই দেখুন এইখানে আছে তোমার ডেফিনেশনটা, এখানে আছে। হ্যাঁ, উচ্চ উন্মুক্ত নিচু জায়গায় বর্জ্য পদার্থ দ্বারা ভরাট করার পদ্ধতিকে ল্যান্ডফিল বা ভরাটকরণ
বলে। হ্যাঁ, সংগ্রহ করা বর্জ্য পদার্থকে নষ্ট করতে ভরাটকরণ বা স্যানিটারি ল্যান্ডফিল খুবই গুরুত্বপূর্ণ। এর কিছু প্রক্রিয়া দেওয়া আছে, হ্যাঁ, এগুলো তোমরা লিখতে পারো। যে এটা তোমার 20 থেকে 25 সেন্টিমিটার নিচে ছড়িয়ে রাখা হয়। এই পদ্ধতিতে নির্দিষ্ট অংশে আবর্জনার বর্জ্য আলাদা করে বিছিয়ে দেওয়া হয়। তবে সবার উপরে থাকে একটি পুরু স্তর, যাতে ইঁদুর, মাটি কোনো প্রাণী এতে সরে যেতে না পারে। এটা তোমাদেরকে মানে লিখতে হবে বই কাকে বলে, এবং কিছু বৈশিষ্ট্য 2-4টে লিখে দিও, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে। এরপরে কি আছে, বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বোঝো? দেখো, বর্জ্য ব্যবস্থাপনার যে 3টে পদ্ধতি আছে, 3টে আর, রিসাইকেল, রিইউজ আর রিডিউস, তারই একটা অংশ হচ্ছে তোমার এই তোমার পুনর্ব্যবহার। হ্যাঁ, বর্জ্যের পুনর্ব্যবহার মানে পুনরায় সেটিকে ব্যবহার করা। দেখো, বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বোঝো? যখন কোনো বর্জ্য পদার্থকে প্রায় একই অবস্থায় রেখে নতুন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাকে বর্জ্য পুনর্ব্যবহার বলে। যেমন খবরের কাগজ থেকে কাগজের ঠোঙা পুনর্ব্যবহার। একইভাবে বাড়ির ছেঁড়া কাপড়, বাতিল পদার্থকে পুনরায় অন্য কাজে ব্যবহার করা। তাহলে এগুলোকেই বলছে তোমার পুনর্ব্যবহার। এরপরের প্রশ্ন কি আছে, মৌসুমি বিস্ফোরণ। আচ্ছা, মৌসুমি বিস্ফোরণটা অর্থাৎ জুন জুলাই মাসে আমাদের ভারতে যে তোমার মৌসুমি বায়ু এসে পরে আমাদেরকে যে গরম থেকে যে নিষ্কৃতি দেয় বর্ষা আসার সঙ্গে সঙ্গে, সেই জিনিসটাকেই বলছে তোমার মৌসুমি বিস্ফোরণ। তাহলে মৌসুমি বিস্ফোরণটা কি, আমরা কি করে সংজ্ঞা দেব? দেখো, এখানে আছে, বলছে গ্রীষ্মকালের শেষের দিকে, অর্থাৎ অত্যধিক গ্রীষ্ম যখন হয়ে যায়, আমাদের প্রাণ প্রায় হাঁসফাঁস হয়ে যায়, বিশেষত মে মাসে উত্তর পশ্চিম ভারতে এক গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপের আকর্ষণে সুদূর ভারত মহাসাগরের উচ্চচাপ এলাকা থেকে আর্দ্র বায়ু আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় শাখায় বিভক্ত হয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে। এই বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নামে পরিচিত। গ্রীষ্মকালের অসহ্য গরমের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আকস্মিকভাবে ভারতে প্রবেশ করে আকাশ মেঘে ঢেকে দেয়। শুরু হয় বজ্রবিদ্যুৎ, মোক্ষম সহ প্রবল বৃষ্টিপাত। বর্ষাকালের সূচনা হয়। একে মৌসুমী বিস্ফোরণ বলে। অর্থাৎ হঠাৎ করে আসে, তাই একে কিন্তু বলছে তোমার মৌসুমী বিস্ফোরণ। তারপরে কি আছে, দুন বলতে কি বোঝো? তাহলে দেখো, দুন হচ্ছে তোমার ওই আমাদের যে পার্বত্য অঞ্চলে, হিমালয় পার্বত্য অঞ্চলে তোমার ওই যে খাত কিছু কিছু পুকুরের মতো ছোট ছোট অংশ আছে, সেগুলোকেই তোমার স্থানীয় ভাষায় দুন বলা হয়। আমি তোমাদের দেখাচ্ছি যে কীভাবে। দেখো, কয়াল, চিল্কা, দুন, কয়াল, দুন, দুন। দেখো, দুনটা হচ্ছে তোমার পশ্চিম হিমালয়ে, বিশেষত গাড়োয়াল হিমালয় পার্বত্য অঞ্চলের মধ্য হিমালয় পর্বতশ্রেণী, শিবালিক পর্বতশ্রেণীর মধ্যবর্তী যেসব দীর্ঘ কিন্তু অল্প বিস্তৃত প্রায় সমতল উপত্যকা আছে, সেগুলিকে দুন উপত্যকা বলা হয়। যেমন দেরাদুন, উত্তরাখণ্ড। ঠিক আছে, তাহলে দুন কথাটা হচ্ছে উপত্যকার আঞ্চলিক নাম, এবং ওখানে অল্প বিস্তর প্রায় সমতল যে উপত্যকাটা রয়েছে উত্তরাখণ্ডে, সেগুলোকে বলছে তোমার দুন। নেক্সট প্রশ্ন কি আছে, অনুসারী শিল্প কাকে বলে? তাহলে অনুসারী শিল্প কাকে বলে এটা আমরা বলতে পারবো যে যখন কোনো একটা বড় শিল্প বা ভারী শিল্প হয়, সেই শিল্পের উপর নির্ভর করে যে ছোটোখাটো শিল্পগুলো গড়ে উঠছে, সেগুলোকে বলছে অনুসারী শিল্প। তাহলে ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথ যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো। তাহলে অভ্যন্তরীণ জলপথ যুক্তকারী কেন্দ্র দুটির নাম, এই প্রশ্নটা তোমার আমি ঠিক বুঝতে পারছি না যে কি বলছে, বা আমি কিন্তু খুঁজেও খুব একটা পাইনি। তো যতটা সম্ভব আমি বলার চেষ্টা করছি। দেখো, এইখানে এই অভ্যন্তরীণ জলপথের যে দেওয়া আছে, দুটো নাম দেওয়া আছে। ভারতের অভ্যন্তরীণ জলপথের উন্নয়নে জন্য স্থাপিত 1986 সালে স্থাপিত ইন্ডিয়ান ওয়াটারল্যান্ড ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, সদর দপ্তর উত্তরপ্রদেশ, নয়ডা, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে NWI, অর্থাৎ গঙ্গা ভাগীরথী হুগলি নদীর হলদিয়া থেকে প্রয়াগরাজ পর্যন্ত ভারতের যে দীর্ঘ জাতীয় জলপথ, এই দুটোকেই আমার মনে হচ্ছে যেন এটা দুটো হবে। আমি কিন্তু এই সঠিক প্রশ্নটা আমি বুঝতে পারছি না, মানে অ্যান্সারটা কী হবে সেটা তো দূরের কথা, আমি প্রশ্নটাই ঠিকমতো আমার মাথাতে ঢুকছে না। যাই হোক, এটা যদি নাও পারা যায় তো তোমার অনুসারী শিল্পটা আছে, এটা অল্টারনেট দেওয়া আছে, অসুবিধা নেই। এরপরে আছে যেটা ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো। তো এটা তোমার প্র্যাকটিক্যালের প্রশ্ন এখানে এসেছে। যাই হোক, আমি তোমাদের বলে দিচ্ছি,
ভগ্নাংশ সূচক স্কেল কোনটাকে বলছে? দেখো বলছে যখন ভূপৃষ্ঠের দুটি স্থানের দূরত্ব ও মানচিত্র দুটি স্থানের নির্দেশক বিন্দুর দূরত্বের অনুপাতকে এককহীনভাবে কেবল সংখ্যার মাধ্যমে ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয় তাকে বলছে ভগ্নাংশ সূচক স্কেল। ঠিক আছে, সংখ্যাতে, মানে আঁকা হবে না, শুধুমাত্র সংখ্যা দিয়ে যখন দেওয়া হবে 1:1 মিলিয়ন বা 1:1 এত সেন্টিমিটার, তাহলে তখন সেটিকে বলছে তোমার সংখ্যা সূচক স্কেল। এই ধরনের স্কেলের ক্ষেত্রে লব অর্থাৎ উপরের যে অংশটা ওটাকে 1 ধরা হয়, যা মানচিত্রের দূরত্বকে নির্দেশ করে, এবং ডিনোমিনেটর মানে যেটা নিচে থাকে ওই দুটি স্থানের ভূমির প্রকৃত দূরত্বকে প্রকাশ করে। একে তোমার রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা RF বলা হয়। ঠিক আছে, ব্যবহারের দিক থেকে এই স্কেল সবচেয়ে বেশি সুবিধাজনক এবং প্রয়োজন অনুযায়ী একে ব্যবহার করা যায়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার ভগ্নাংশ সূচক স্কেল। এরপরে কি আছে, পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তোমার কোন প্রকার বিকিরণকে উপগ্রহের যন্ত্র সংগ্রহ করে? কোন প্রকার বিকিরণকে উপগ্রহের যন্ত্র সংগ্রহ করে? আচ্ছা, এটা তোমার হচ্ছে ওই উপগ্রহ চিত্র যে চ্যাপ্টারটা আছে, সেই উপগ্রহ চিত্রের চ্যাপ্টার থেকে তোমার এটার উত্তরটা দেওয়া যাবে। দেখো এইখানে যে সেন্সর আছে, সেন্সরকে দুটো ভাগে ভাগ করছে। একটা ভাগ হচ্ছে নিষ্ক্রিয় সেন্সর, একটা হচ্ছে তোমার সক্রিয় সেন্সর। তো নিষ্ক্রিয় সেন্সর যেটা, সেখানে বলছে এই সেন্সরগুলি দিনের বেলায় বস্তুর ওপরে পতিত সূর্যালোকের প্রতিফলনের সাহায্যে বস্তুর তড়িৎ চুম্বকীয় বিকিরণ, এটাই হবে তোমার অ্যান্সার, যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ গ্রহণ করে এবং প্রতিকৃতি গঠন করে, যেমন ফটোগ্রাফিক ক্যামেরা। আর সক্রিয় সেন্সরের ক্ষেত্রে বলছে এই সেন্সরগুলি নিজস্ব শক্তি দিয়ে বা ব্যাটারি দিয়ে আলোর সাহায্যে বস্তুর প্রতিফলন সংগ্রহ করে। তাহলে এই প্রথম কাজ যেটা আছে এটাই তোমার হবে উত্তর, যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ সংগ্রহ করে। এরপরে দেখো পরের প্রশ্ন যেটা আছে 4 নম্বরের বড় প্রশ্ন, এটা 3x4, অর্থাৎ তোমাকে এখানে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে 3 নাম্বার করে। নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা দেখো নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে ব্যাখ্যা, তার মানে বলছে এখানে তোমার ওই বদ্বীপ গড়ে ওঠার যে অনুকূল পরিবেশ, সেই অনুকূল পরিবেশগুলো কিন্তু তোমাকে বলতে হবে, যে কি কি কারণে। সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না, যে সমস্ত নদী ধরো দৈর্ঘ্যে ছোট বা যার মধ্যে পলি আসে না, সেই সমস্ত নদীতে কিন্তু বদ্বীপ গড়ে উঠতে পারে না। তো এই অনুকূল পরিবেশগুলো যা আছে সেগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। দেখো বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ কি? সর্বপ্রথম হচ্ছে পলির পরিমাণ, অর্থাৎ যদি পলি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার বদ্বীপ গড়ে ওঠে না। যদি পুরো নদীটাই পাথুরে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসে তখন সেটা কিন্তু হয় না। 2 নম্বর কি আছে, মোহনায় মৃদু ঢাল, অর্থাৎ নদী যেখানে সমুদ্রের সঙ্গে মিশছে সেখানে ঢালটা যদি মৃদু না হয়, হঠাৎ করে যদি সমুদ্রে মিশে যায় তখন কিন্তু সেখানে বদ্বীপ গড়ে ওঠে না। তারপরে কি আছে, অগভীর সমুদ্র, অর্থাৎ যেখানে মিশছে সেখানে যদি নদীর গভীরতা বেশি হয় তাহলে হবে না, আর অগভীর যদি হয় তখন সেখানে হবে। লবণতা বৃদ্ধি, তাহলে সমুদ্র জলের লবণতা যত বাড়বে ততই নদী জলের পলিরাশি দ্রুত নিক্ষিপ্ত হবে, অর্থাৎ জলের ডেনসিটিটা ঘনত্বটা বাড়বে, ফলে তোমার নিচে পড়ার প্রবণতাটা বাড়বে। এরপর আছে বিপরীতমুখী স্রোত এবং বায়ু, অর্থাৎ নদী যেখানে সমুদ্রে মিশছে তার বিপরীতমুখে যদি স্রোত অর্থাৎ সোয়াশ ব্যাকওয়াশ যেটাকে বলছে ওটা যদি বেশি হয় এবং বায়ু প্রবাহটাও যদি তোমার বিপরীতমুখী হয় তাহলে সেক্ষেত্রে তোমার বদ্বীপ গড়ে উঠতে পারে। আর সবশেষে আছে শান্ত সমুদ্র, অর্থাৎ সমুদ্র যদি শান্ত হয় তাহলে ধরো নদী যা কিছু আনছে ধীরে ধীরে তোমার সেখানে নিক্ষেপ করতে পারবে এবং বদ্বীপ গড়ে উঠবে। তাহলে এটা চলে গেল তোমার বদ্বীপ। এরপরে কি আছে, টপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? তাহলে দেখো টপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, তার কারণ হচ্ছে সূর্যালোক প্রথম কিন্তু এসে পড়ে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, হ্যাঁ, এবং সেই ভূপৃষ্ঠ থেকে তাপ কিন্তু ধীরে ধীরে বিকিরণ করে উপরের দিকে ওঠে। আর সব থেকে নিচের স্তর যেহেতু টপোস্ফিয়ার, তাই সর্বপ্রথম নিচের দিকে থেকে উপরের দিকে আমরা যখন যাই তখন কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রাটা টপোস্ফিয়ারে কমতে থাকে। ঠিক আছে, তাহলে এটাই হবে উত্তর, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। তারপরে আছে কি, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? তাহলে দেখো বর্জ্য নিয়ন্ত্রণের যে উপায়গুলো আছে তার মধ্যেই তোমার গ্যাসীয় বর্জ্য একটা। তো সেখানে তোমার গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী আছে দেখো। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় প্রথম যেটা আছে, কতগুলো পদ্ধতি আছে, আর্দ্র স্ক্র্যাবিং। হ্যাঁ, আর্দ্র স্ক্র্যাবিং কোনখানে বলছে এখানে কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস, ধূলিকণা প্রভৃতি বায়ু দূষককে কোনো জলীয় দ্রবণের মধ্যে চালনা করে বিশুদ্ধ বাতাস নির্গত হয়, অর্থাৎ এটা হচ্ছে একটা তোমার প্রসেস যার সাহায্যে বায়ুটাকে তোমার শুদ্ধিকরণ করা হয়। আর আছে শুদ্ধ
শুষ্ক স্ক্র্যাবিং, একটা আর্দ্র স্ক্র্যাবিং, একটা হচ্ছে শুদ্ধ স্ক্র্যাবিং। শুষ্ক স্ক্র্যাবিং, আর্দ্র আর শুষ্ক। তাহলে শুষ্কটাকে কি বলছে? এই পদ্ধতিতে জলীয় দ্রবণ ছাড়াই বস্তুকণা ও দূষিত বাতাস স্ক্র্যাবারের মাধ্যমে পরিশ্রুত করে বিশুদ্ধ বাতাস নির্গত করা হয়। সাধারণত শুষ্ক স্ক্র্যাবিং পদ্ধতিতে অম্লধর্মী গ্যাস অপসারণ করা হয়। তাহলে এই দুটো পদ্ধতি তোমার আছে তোমার এই বর্জ্য গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের জন্য। এরপর হচ্ছে বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে পরিমাণগত হ্রাস নিয়ন্ত্রণ মানে কি? বর্জ্য ব্যবস্থাপনার যে পদ্ধতিগুলো সেটাই হচ্ছে তোমার বর্জ্য ব্যবস্থাপনা। আমরা তো বর্জ্যকে তো পরিমাণগত হ্রাস না, মানে তোমার বর্জ্য ছাড়া তো আমরা বাঁচতে পারবো না, বর্জ্য তো আমাদের হবেই, কিন্তু সেটাই কীভাবে কম করা যায় তার চেষ্টাটা করতে হবে। তাহলে কি কি আছে দেখো। প্রথম কি বলছে, যে জিনিসপত্রের উৎপাদন এবং ব্যবহার তথা ভোগের উপর নিয়ন্ত্রণ আরোপ করা। আমরা ব্যবহার করব কিন্তু চেষ্টা করব কম করার। তারপর আছে জীবনযাত্রার মান পরিবর্তন করে চাহিদাকে সীমিত রাখা। 3 নম্বর হচ্ছে জিনিসপত্রের অপচয় বন্ধ করা। 4 হচ্ছে কারখানার প্রযুক্তির উন্নতি ঘটিয়ে বর্জ্য পদার্থের নির্গমন হ্রাস করা। 5 হচ্ছে ব্যবহৃত জিনিস সরাসরি ফেলে না দিয়ে সেগুলিকে অন্য কাজে ব্যবহার করা। 6 হচ্ছে একই দ্রব্য যাতে বারে বারে এবং দীর্ঘদিন ব্যবহার করা হয় তাই মজবুত এবং টেকসই দ্রব্য উৎপাদন করা। এরকম অজস্র পয়েন্ট দেখো আছে। আরও আছে তোমার জৈব ভঙ্গু তথা পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার বাড়ানো, প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যের ব্যবহার বন্ধ করা, গৃহস্থালী, বিদ্যালয়, কলকারখানা, অফিস আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাতে বেশি বর্জ্য তৈরি না হয় সেদিকে নজর রাখা এবং সকলকে সচেতন করা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখন বর্তমান প্রযুক্তি যা আছে এখানে কিন্তু ইউজ অ্যান্ড থ্রো এই পলিসিতে বিশ্বাসী। তাহলে কি করে আর কি করা যায়? যাই হোক, তো এগুলো আমাদেরকে করতে হবে। তারপরে কি আছে, বর্জ্যের পুনর্ব্যবহার হয়ে গেল। বর্জ্যের তোমার দুন হলো বর্জ্যর পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়, এটা হলো। এরপরে নেক্সট প্রশ্ন চলে আসছে যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো। দেখো নেক্সট প্রশ্ন আসছে তোমার আধুনিক যোগাযোগ ব্যবস্থা। তাহলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা কোনটাকে বলছে? আমাদের আধুনিক যোগাযোগ বলতে বর্তমানে যোগাযোগ যে সমস্ত জিনিসের মাধ্যমে উন্নত হয়েছে সেগুলোকেই বোঝে তোমার আধুনিক যোগাযোগ ব্যবস্থা। যেমন বলি দেখো এখানে আধুনিক যোগাযোগ ব্যবস্থা হচ্ছে সংবাদ বা তথ্য ও ভাবের আদান প্রদানকে এক কথায় যোগাযোগ বলে। হ্যাঁ, যোগাযোগ আর পরিবহন মানে সেখানে হচ্ছে তোমার কঠিন বস্তুকে নিয়ে যাওয়া, আর যোগাযোগ মানে বুদ্ধির মাধ্যমে ট্রান্সফার, অর্থাৎ আমি কারো কাছে গেলাম না অথচ তার সঙ্গে আমি ফোনে কথা বলে নিলাম, এটা হচ্ছে যোগাযোগ। তা দেখো সংবাদ বা তথ্য ও ভাবের আদান প্রদানকে এক কথায় যোগাযোগ বলে। চিঠিপত্র, টেলিফোন, টেলিগ্রাম, ইন্টারনেট প্রভৃতির সাহায্যে যে আদান প্রদান সেগুলোকে যোগাযোগ বলে। এই ধরনের যোগাযোগ সম্পূর্ণ এবং সংগঠিত আদান প্রদান ব্যবস্থাকে বলে যোগাযোগ ব্যবস্থা। আগের দিনে যোগাযোগের মাধ্যম হিসাবে তোমার স্থলপথ, জলপথ ও আকাশপথে লিখিত বার্তা আদান প্রদান করা হতো, কিন্তু বর্তমানে বাস্তব জীবনের গতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে উন্নত এবং পরিষেবা আদান প্রদানের লক্ষ্যে বিভিন্ন প্রকার আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম চালু হয়েছে। যেমন ধরো এই ইন্টারনেট, তারপর এই ইমেল, তারপর সেলফোন, এই যে এই জিনিসগুলো এগুলো হচ্ছে তোমার আধুনিক যোগাযোগের মাধ্যম। ঠিক আছে, তাহলে আধুনিক যোগাযোগ বলতে এইগুলোকে বোঝাচ্ছে, মোবাইল ফোন, ইন্টারনেট, ইমেল, এই সমস্তগুলোকে। নেক্সট প্রশ্ন কি আছে, ভারতে নগরায়নের প্রধান 3টি সমস্যা লেখো। দেখো নগরায়ন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হচ্ছে এবং এই নগরায়নের কিছু সমস্যা কিন্তু আমাদের থেকে যাচ্ছে। সেই সমস্যাগুলো কি আছে দেখো, ভারতের নগরায়নের যে সমস্যাগুলো, প্রথম যে সমস্যা সেটা কি হচ্ছে, অপরিকল্পিত নগরায়ন। অর্থাৎ কোনো জায়গা প্রথমে যখন পঞ্চায়েত এলাকা থাকছে তখন সেখানে পঞ্চায়েত নিয়ম অনুযায়ী ঘর তৈরি হয়ে যাচ্ছে, তারপর সেই এলাকাটিকে মিউনিসিপ্যালিটি হয়তো অধিগ্রহণ করছে। এবারে ঘর তো তৈরি হয়ে গেছে, সেখানে তো আর নতুন করে কিছু করা যাবে না, ভাঙাচোরা করা মুশকিল আছে। তাই কি হচ্ছে, সেখানে কিন্তু অপরিকল্পিতভাবে শহরের নিয়ম না মেনে, যেহেতু আগেই তৈরি হয়ে গেছে, তাই সেগুলো হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। ঠিক আছে, তাহলে দেখো এই যে অধিকাংশ অপরিকল্পিতভাবে গড়ে উঠছে। তারপর 2 নম্বর কী আছে, মানুষের শহরমুখী প্রবণতা, অর্থাৎ মানুষ সবসময় চাইছে শহরের কাছে যাব, বেশি সুযোগ সুবিধা, আমাদের কোনো জায়গাতে যাওয়া আসা, পড়ার সুযোগ, অন্যান্য নিজেদের কাজের সুবিধা, এই সমস্ত কারণে শহরমুখী হচ্ছে। পরিকাঠামোর অভাব, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে তোমার প্রশস্ত রাস্তা বলো, বাসস্থান বলো, উন্নত চিকিৎসা, নিয়মিত বিদ্যুৎ সরবরাহ, এই সমস্তগুলো পরিকাঠামো যখন
সমস্যা হচ্ছে তখন সেগুলোই হচ্ছে। এবারে কী হচ্ছে, সমস্যা কী হচ্ছে, এবারে বাসস্থানের সমস্যা হচ্ছে, পরিবহনের সমস্যা হচ্ছে, স্বাস্থ্যের সমস্যা হচ্ছে, শিক্ষার সমস্যা হচ্ছে, বিদ্যুৎ সমস্যা হচ্ছে এবং জল নিকাশির ক্ষেত্রে সমস্যা হচ্ছে। যেমন ধরো কলকাতা শহরে বৃষ্টি হলেই কিন্তু একেবারে পুরো ডুবে যাওয়ার মতো অবস্থা। তাহলে কী হয়, যে সুবিধার জন্য আমরা শহরে এলাম, সমস্যাগুলো কিন্তু আমাদিকে মানে জর্জরিত করতে শুরু করলো। তাহলে এগুলো হচ্ছে সমস্যা। তারপরে আছে উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। তাহলে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য আমাদের দেখো, আমরা আগে সব কিছু টোপোশিট বা মৌজা মানচিত্র এইসবের উপর নির্ভর করতাম, কিন্তু এখন উপগ্রহ চিত্র চলে আসায় আমাদের অনেক সুবিধা হয়েছে। আমি যে কোনো জায়গার মানচিত্র খুব সহজেই কিন্তু পেয়ে যেতে পারছি। তো এই সমস্ত মানচিত্রের কিছু বৈশিষ্ট্য আছে। কি কি আছে দেখো, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য প্রথমে হচ্ছে দূর সংবেদন ব্যবস্থা, অর্থাৎ এটা কিন্তু কোনো কিছুকে টাচ না করে দূর থেকেই কিন্তু এই ম্যাপটাকে সংগ্রহ করা হয়। তারপর হচ্ছে উন্নত প্রযুক্তি, তাহলে এটা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, অর্থাৎ এইটার সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই কোনো একটা স্থানের অক্ষাংশগত দ্রাঘিমাংশগত অবস্থা বা এগুলো কিন্তু খুব সহজেই পেতে পারি। তারপর হচ্ছে স্কেল, এটি কিন্তু সুনির্দিষ্ট স্কেলে তৈরি হয়, অর্থাৎ আমরা ধরো যে ম্যাপগুলো ম্যানুয়ালি তৈরি করি, সে তোমার ভগ্নাংশসূচক স্কেল হোক বা অন্য কোনো স্কেল হোক, সেক্ষেত্রে কিছু কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু এটা যেহেতু যন্ত্রের সাহায্যে তৈরি হচ্ছে, এটা কিন্তু সুনির্দিষ্ট স্কেলেই তৈরি হয়। অক্ষাংশ দ্রাঘিমাংশ, অর্থাৎ সেখানে কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাংশ, ল্যাট লং, এটা কিন্তু উল্লেখ থাকে। তারিখ সময় ইত্যাদি, অর্থাৎ ডিজিটাল ম্যাপ যেহেতু প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে চলে আসে। সঠিক তথ্য, অর্থাৎ পৃথিবী সম্পর্কে যে তথ্যটা বা বায়ুমণ্ডল সম্পর্কে যে তথ্যটা দেয় সেটা কিন্তু সঠিক দেয়। তারপরে ছবি তোলার সময় দিনের বেলায় সূর্যালোকের উপর নির্ভর করে বস্তুর তড়িৎচুম্বকীয় বিকিরণকে কাজে লাগিয়ে ছবি তোলা হয়। তাহলে দেখো, এটা দিনের বেলাতে কিন্তু তথ্য সংগ্রহ করে, রাতের বেলায় কিন্তু করে না। রাতের বেলায় রেডারের সাহায্যে ছবি তোলা হয়, অর্থাৎ রাতের বেলায়ও তোলে কিন্তু সেটা রেডারের সাহায্যে, মানে ব্যাটারি বা নিজস্ব চালিয়ে। আর শেষ যেটা হচ্ছে, এছাড়া উপগ্রহ চিত্রের সাহায্যে দ্রুত চিত্র গ্রহণ বা দুর্গম অঞ্চলে জরিপ করা ও আবহাওয়া এবং পূর্বাভাস পাওয়া সম্ভব হয়। তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমার উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। তারপরে কি আছে, সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের পার্থক্য লেখো। তাহলে সক্রিয় এবং নিষ্ক্রিয় সেন্সর তোমার কাকে বলে বা পার্থক্য দুটোই হবে। দেখো, সক্রিয় নিষ্ক্রিয় সেন্সরকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সক্রিয়, যে নিজে নিজেই তোলে, আর একটা হচ্ছে নিষ্ক্রিয়, মানে যেটাকে সেন্স করতে হয়। তাহলে দেখো, এই দিনের দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সক্রিয় সেন্সর, এই সেন্সরগুলি দিনের বেলায় বস্তুর ওপর পতিত সূর্যালোকের প্রতিফলনের মাধ্যমে বস্তুর তড়িৎচুম্বকীয় বিকিরণ গ্রহণ করে বা প্রতিকৃতি গঠন করে। হ্যাঁ, আর সক্রিয় কোনটাকে বলছে, এই সেন্সরগুলি কিন্তু নিজস্ব ব্যাটারির সাহায্যে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু কি হয়, এটাতে তোমার সূর্যের আলোতে হয়, এটা কিন্তু সূর্যের আলোতে হয় না। এটা ব্যাটারির আলোতে হয় না, এটা ব্যাটারির সাহায্যে হয়, এটাতে ব্যাটারির ব্যবহার লাগে। আর এটা তোমার দিনে হচ্ছে, এটা কিন্তু রাতের বেলাতে হচ্ছে। এই সমস্ত পার্থক্যগুলো কিন্তু এই দুটো সেন্সরের মধ্যে হবে। এরপরে কি আছে দেখো, শেষ হলো আমাদের ঘ বিভাগ। এরপরে ইয় বিভাগে চলে এলাম। ইয় বিভাগে কী রয়েছে, যে হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। তাহলে দেখো, হিমবাহ এবং জলধারার মিলিত কাজের ফলে কিন্তু বিশেষ কিছু ভূমিরূপই গঠিত হয়। ঠিক আছে, এই 3-4টে ভূমিরূপই কিন্তু আছে। এই 3-4টে ভূমিরূপ কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যেমন ধরো, এই দেখো এখানে দেওয়া আছে বহির্ধৌত সমভূমি। হ্যাঁ, দেখতে পারো, পর্বতের পাদদেশে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। প্রথম যেটা আছে বহির্ধৌত সমভূমি। তাহলে বহির্ধৌত সমভূমির উৎপত্তি কীভাবে হচ্ছে, প্রান্ত গহ্বরের শেষে বরফগলা জলপ্রবাহের মাধ্যমে হিমবাহ বাহিত নুড়ি, বালি, কাঁকড় প্রভৃতি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চিত হলে যে সমভূমির সৃষ্টি তাকে বলে বহির্ধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। এর বৈশিষ্ট্য কী আছে, বহির্ধৌত সমভূমি হিমবাহ এবং জলধারা মিলিত কার্যের ফলে গঠিত হচ্ছে। বহির্ধৌত সমভূমিতে অনেক সময় কোনো গর্তে হিমবাহ গলা জল জমে হ্রদের সৃষ্টি হয়। ঠিক আছে, তারপরে বহির্ধৌত সমভূমি। তারপর আছে 2 নম্বর হচ্ছে ড্রামলিন। দেখো, ড্রামলিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার প্রশ্ন। ড্রামলিন কোনটাকে বলছে, যে উল্টানো নৌকার মতো, এই যে তোমার উল্টানো নৌকার মতো ভূমিরূপকে বলছে ড্রামলিন। এটা শর্ট প্রশ্নও আসে অনেক সময়। তাহলে বহির্ধৌত সমভূমিতে বা তার কাছে হিমবাহ এবং জলধারা মিলিত কার্যের ফলে নুড়ি, বালি, কাদা পাথর প্রভৃতি এমনভাবে টিলার মতো সঞ্চিত হয় যে সেগুলি দূর থেকে মনে হয় উল্টানো নৌকা বা চামচ উল্টানো অবস্থায় আছে। এই ধরনের ভূমিরূপকে ড্রামলিন বলছে। এর বৈশিষ্ট্যগুলি কী কী আছে দেখো, ড্রামলিন হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। এগুলির উচ্চতা 6 থেকে 60 মিটারের মধ্যে হয়। আর এগুলি হিমপ্রবাহের দিকে অমসৃণ, খাড়া এবং বিপরীতভাবে মসৃণ এবং ঢালু হয়। উদাহরণ হচ্ছে এটা। তাহলে বহির্ধৌত সমভূমি ড্রামলিন। কেম এবং এস্কার, দেখো কেম কোনটাকে বলছে, কেম হচ্ছে তোমার
হিমবাহের শেষ প্রান্তে হিমবাহিত শিলাখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি পদার্থকে যখন হিমবাহিত জলধারা বহন করে নিয়ে গিয়ে কোনো বড় জলাভূমি হ্রদে সঞ্চয় করে ত্রিকোণাকার ভূমিরূপ, এটা ত্রিকোণাকার ভূমিরূপ গঠন করে, তখন সেটিকে বলছে কেম। আর ছবি হিসাবে এটা দিতে পারো, এই যে ছোট অংশটা হচ্ছে কেম। আর তারপর আছে এসকার। অনেক সময় কোনো হিমবাহিত নুড়ি, বালি, কাদা পাথর হিমবাহ জলধারার মাধ্যমে প্রবাহিত হয়ে পর্বতের পাদদেশে তোমার আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপ গঠন করে, তখন তাকে বলছে এসকার। তাহলে এই দেখো, এটা হচ্ছে এসকার। এর বৈশিষ্ট্য, এস্টারগুলি উচ্চতা প্রায় 3 থেকে 5 মিটার হয়, এগুলি আঁকাবাঁকা সংকীর্ণ হয়। আর সব শেষে আছে কেটেল এবং নব। কেটেল হচ্ছে কোনো সময় বহির্গত সমভূমি বিরাট বরফের চাই নানা ধরনের অবক্ষেপণের মাধ্যমে চাপা পড়ে থাকে। পরে যখন বরফ গলে যায় তখন সেখানে বেশ বড় গর্তের সৃষ্টি হয়, এই গর্তগুলিকে কেটেল বলা হয়। আর আজ শেষে আছে নব, অর্থাৎ 6টা ভূমিরূপ দেখো আছে। 6 নম্বর কি আছে, নব হচ্ছে হিমবাহিত পাথর, নুড়ি প্রভৃতি হিমবাহ গলিত জলধারার মাধ্যমে বহির্গত সমভূমির উপর ছোট ছোট টিলার আকারে সঞ্চিত হয়, এগুলোকে নব বলে। এর কিছু উদাহরণ দিয়েছে। আমি তোমাদের বলে রাখি, যখনই কোনো ভূমিরূপ সম্পর্কে তোমরা কোনো কিছু লিখবে, অর্থাৎ ভূমিরূপ সম্পর্কে যখন বর্ণনা দেবে, ব্যাখ্যা দেবে, তখন সেটিকে অবশ্যই ছোট্ট একটা সংজ্ঞা লিখবে এবং তার 2-4টে বৈশিষ্ট্য লিখবে। আর ছবিটা কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে? ছবি ছাড়া কিন্তু ভূমিরূপ পরিষ্কার হয় না, এবং সেক্ষেত্রে কিন্তু তোমার যদি ছবি না দাও তাহলে কিন্তু তোমার নাম্বারটা ক্যারি করবে না। আমি কিন্তু তোমাদের বলে রাখি, ছবি যদি কোনো বইয়ে না থাকে কোনো একটা ধরো ভূমিরূপের, তাহলে তোমরা ইন্টারনেটের সাহায্যেও তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো এসকার, এবং এসকারে গিয়ে যেই সার্চ করবে দেখবে ওখানে কিন্তু একটা অপশানই থাকে ইমেজ বলে, উপরে দেখবে ইমেজ থাকে, অল ভিডিও ইমেজ এই সমস্তগুলো থাকে। তো ইমেজে তোমরা যদি ক্লিক করো তাহলে দেখবে 101 তোমার ছবি ওখানে দেখাবে। যে ছবিটা তোমার সহজ মনে হবে সেই ছবিটাকে তুমি আঁকার চেষ্টা করবে। যাই হোক, এবার দেখো আমাদের কতটা হলে যেন মিলিত সঞ্চয় কাজে গঠিত ভূমিরূপ। এরপরে আছে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ বর্ণনা করো। তাহলে নিয়ত বায়ু প্রবাহ আমাদের কি কি আছে, তো আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু, এই 3টে বায়ুরই তোমার ওই উৎপত্তি আর ইয়েটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে আর ছবিটা আঁকতে হবে। তাহলে দেখো, এই দেখো নিয়ত বায়ু আমাদের 3টি প্রধান বায়ু আমি তোমাদের বললাম, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। তাহলে আয়ন বায়ু যেটা আছে এটা কিন্তু উত্তর দক্ষিণ গোলার্ধের কর্কটীয় মকরকান্তি উচ্চচাপ বলয় থেকে যে দুটি বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দেখে নিরক্ষীয় নিম্নচাপ বলয় দিয়ে প্রবাহিত হয় তাকে বলছে আয়ন বায়ু। এর অপর একটা নাম আছে, সেটা হচ্ছে পূর্বালি বায়ু, ঠিক আছে? এর বৈশিষ্ট্যগুলি কি কি আছে দেখো, এখানে পরপর তোমার বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা বই থেকেও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে পশ্চিমা বায়ু সম্পর্কে, এই যে পশ্চিম দিকে যেহেতু প্রবাহিত হচ্ছে, উত্তর এবং দক্ষিণ গোলার্ধের উপক্রান্তি উচ্চচাপ বলয় থেকে যে বায়ু তোমার মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নির্দিষ্ট পথে নিয়ত প্রবাহিত তাকে পশ্চিমা বায়ু বলছে। আর সবশেষে আসছে তোমার পশ্চিমা বায়ুর তোমার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, আর সবশেষে আসছে মেরু বায়ু। অর্থাৎ দেখো, এই যে ছবিটা আছে, এই ছবির মধ্যে এই যে দুটো বায়ু, এই দুটো হচ্ছে তোমার আয়ন বায়ু, তারপর এই দুটো যে বায়ু, এই দুটো বায়ু হচ্ছে তোমার পশ্চিমা বায়ু, আর সব থেকে উপরে যে এই দুটো বায়ু আছে, এই দুটো বায়ু হচ্ছে মেরু বায়ু, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। এবং এগুলোর উৎপত্তির যে ব্যাপারটা বলছে, এটা কিন্তু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ুটা প্রবাহিত হয়। দেখো, এটা নিম্নচাপ আছে, এগুলো কিন্তু উচ্চচাপ আছে, তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু বায়ুগুলো প্রবাহিত হচ্ছে। এবং প্রবাহের সময় কি হচ্ছে, উত্তর গোলার্ধে চাপ ঢালের ডান দিকে, দক্ষিণ গোলার্ধে চাপ ঢালের বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? ব্যাস, এই ছবিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই ছবিটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নিয়ত বায়ু উৎপত্তি এবং গতিপথ চিত্র সহ হলো। এবার যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে মৌসুমী জলবায়ু বৈশিষ্ট্য, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য আমাদেরকে করতে হবে। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য, যদি ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য যদি আমরা বলতে যাই, তাহলে দেখো এখানে প্রথমেই যেটা হচ্ছে আমাদের ঋতু পরিবর্তন সম্পর্কে বলতে হবে। ঋতু পরিবর্তন, হ্যাঁ, এখানে কিন্তু 4টে ঋতু দেখা যায়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। তারপরে হচ্ছে বিপরীতধর্মী বায়ু প্রবাহ, অর্থাৎ শীতকালে যে দিক থেকে বায়ু প্রবাহিত হয়, গ্রীষ্ম কিন্তু তার বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। তারপর হচ্ছে আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল, অর্থাৎ আমাদের কিন্তু গ্রীষ্মকালটা হয় আর্দ্র প্রকৃতির, আর শীতকালে আমাদেরকে ভেসলিন মাখতে হয় যেহেতু শুষ্ক প্রকৃতির। তারপরে শৈলক্ষেপ বৃষ্টিপাত, তাহলে আমাদের বেশিরভাগ বৃষ্টিপাতই কিন্তু আমাদের স্থলভূমিতে বা ভারতে যা হয় সেগুলো কিন্তু শৈলক্ষেপ প্রকৃতির হয়। আর অনিয়মিত মৌসুমী বৃষ্টিপাত,
বৃষ্টিপাত, অর্থাৎ কখনো বৃষ্টিপাতের জন্য আমাদের বন্যার সৃষ্টি হয়, আবার কখনো বৃষ্টিপাত কমের জন্য কিন্তু খরা ঘোষণা হয়ে যায়। তারপর আছে উত্তর ভারতের জলবায়ু চরমভাবাপন্ন, অর্থাৎ দিল্লি ওইদিকে অত্যধিক গরম আবার অত্যধিক ঠান্ডা, এটাকে বলছে উত্তর ভারতের জলবায়ুটা হচ্ছে চরমভাবাপন্ন। তাহলে মোটামুটি এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। তারপরে কি আছে, ক্রান্তীয় মৌসুমী জলের প্রধান বৈশিষ্ট্য, জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি। আচ্ছা দেখো, আমরা জোয়ার ভাটার সৃষ্টির যে কারণগুলো বলছি তোমার, ওটা তো ধরো আমরা জানি যে চাঁদের আকর্ষণেই সূর্যের আকর্ষণ খুব একটা প্রভাব ফেলে না চাঁদের। জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি এখানে দেখো খুব সুন্দরভাবে কীভাবে সৃষ্টি হয় বা জোয়ার ভাটার সৃষ্টির কারণ। তাহলে পদ্ধতিটা প্রথমে দেওয়া আছে এবং সৃষ্টির কারণগুলির মধ্যে প্রথমেই যেটা দেখো দেওয়া হয়েছে, একটা হচ্ছে পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ বল। অর্থাৎ তোমার এখানে বলছে যে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিটি বস্তু প্রত্যেকটাকে আকর্ষণ করছে, ঠিক আছে, এবং গ্রহ উপগ্রহ প্রতিটি জ্যোতিষ্ক কিন্তু পরস্পরকে আকর্ষণ করে। এই হিসাবে চাঁদ সূর্য পৃথিবী এক অপরকে আকর্ষণ করে। এই সূর্যের তুলনায় পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল বেশি হয় এবং তার ফলে কিন্তু তোমার প্রধানত চাঁদের আকর্ষণে কিন্তু পৃথিবীর জলরাশি ফুলে ওঠে এবং জোয়ার হয়, ঠিক আছে। তারপরে এই ছবিটা তোমাদেরকে দিতে হবে, এই যে জলটা ফুলে উঠছে। আর কি আছে, পৃথিবীর আবর্তন জনিত তোমার কেন্দ্রাতিক বল, অর্থাৎ কেন্দ্রাতিক বলের জন্য কিন্তু তোমার এই জোয়ার ভাটার সৃষ্টি হয়। হ্যাঁ, জোয়ার মানে যেখানে জলটা বাড়বে, আর যেখানে জল বাড়বে মানে কোনো একটা জায়গার জলটা সেখানে আসছে, তাহলে সেখানে ভাটা হবে, ঠিক আছে। তাহলে দুটোই হচ্ছে তোমার কারণ, একটা হচ্ছে পৃথিবীর ওপর চাঁদ এবং সূর্যের আকর্ষণ বল, আর 2 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন জনিত কেন্দ্রাতিক বল। এই দুটোর জন্য হয়ে থাকে। তারপরে কি আছে, শেষ হলো। এরপরে চলে আসছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের প্রথম যে প্রশ্নটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য। তাহলে দেখো, উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য আমরা তো খুব ভালো করেই জানি যে উত্তর ভারতের নদ নদীর দক্ষিণ ভারতের নদ নদীর অনেক পার্থক্য আছে। এই দেখো নদ নদীর পার্থক্যগুলো, প্রথমেই কি আছে, নিত্যবহতা, অর্থাৎ উত্তর ভারতের নদীগুলি নিত্যবহ, দক্ষিণ ভারতের নদীগুলি কিন্তু অনিত্যবহ। তারপরে গতিপথ কিন্তু 3টে গতি স্পষ্ট, অর্থাৎ আমরা যদি গঙ্গার কথা বলি, আদর্শ নদী উচ্চ মধ্য নিম্ন 3টে গতি স্পষ্ট, কিন্তু দক্ষিণ ভারতে বেশিরভাগ কিন্তু ততটা স্পষ্ট নয়। আর গতির প্রকৃতি এটা তোমার এখানে যেহেতু উত্তর ভারতের নদীগুলি ধরো প্রত্যেকটা ভূমিরও পরিষ্কার দেখা যায়, দক্ষিণ ভারতের নদ নদীতে কিন্তু সেটা দেখা যায় না। এবার তোমার আর কি আছে, তোমার উত্তর ভারতের নদ নদীতে তোমার জলবিদ্যুৎ পার্বত্য অঞ্চল ছাড়া সমভূমিতে নদীর স্রোত কম বলে অধিকাংশ জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল। এটা দক্ষিণ ভারতের নদগুলো তোমার উপযোগী। নদীগুলিতে খুব বড়, এই নদীগুলি খুব ছোট। এই নদীগুলিতে জলসেচের সুবিধা আছে, এখানে জলসেচ করা যায় না। নদীগুলির উপনদীর সংখ্যা অনেক বেশি, এখানে উপনদীর সংখ্যা কম। প্রতিটি মোহনায় বদ্বীপের সৃষ্টি হয়েছে, উত্তর ভারতের নদ নদী, এখানে কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়নি। তাহলে এরকমভাবে উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীর কিছু পার্থক্য তোমাদেরকে করতে হবে। এরপরে কি আছে, ভারতের পলিমাটি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য। তাহলে পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য তো আমরা প্রত্যেকটাই জানি। আর তোমার এখানে শুধুমাত্র দুটো নির্দিষ্টভাবে বলে দিয়েছে, অনেক সময় যে কোনো দুটো করতে বলে ভারতের মৃত্তিকা শ্রেণীভাগ করে। তো যাই হোক, এখানে পলি মৃত্তিকা বলেছে। এই দেখো ভারতের মৃত্তিকাকে টোটাল 6টা ভাগে ভাগ করছে, ঠিক আছে। এই 6টার মধ্যে প্রথম যেটা আছে পলি মৃত্তিকাটা তোমাদের প্রশ্নতে দিয়েছে। তাহলে পলি মৃত্তিকার প্রধান বৈশিষ্ট্য কি, প্লাবনের ফলে নদীবাহিত পলি জমে এটা সৃষ্টি হচ্ছে। পলি মাটিতে উর্বর প্রকৃতির হয়। আর 3 নম্বর কি হচ্ছে, পলি মাটিতে পটাশ এবং চুন জাতীয় পদার্থের সমৃদ্ধ থাকে। পলি মাটিতে খাদার এবং ভাঙর প্রকৃতি এরকম ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, তা ভাবর আছে। এই মাটি গম, জোয়ার, বাজরা, তৈলবীজ, ইক্ষু ইত্যাদি উৎপাদন সহযোগী। আর কালো মাটি কি, কার্পাস মৃত্তিকা বলা হয়, কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা। এই মৃত্তিকার প্রধান বৈশিষ্ট্য কি, বেসল্ট শিলা ক্ষয় হয়ে এই মৃত্তিকা সৃষ্টি হয়, কালো রঙের হয়। কৃষ্ণ মৃত্তিকার জলধারণ ক্ষমতা খুব বেশি, এই মাটিতে কার্পাস চাষ ভালো হয়, তোমাদের বললাম। আর এখানে কি আছে, এই প্রকৃতিতে উর্বর এই মৃত্তিকা খাদ্যশস্য, তৈলবীজ, টকযুক্ত ফল, সবজি ইত্যাদি খুব ভালো চাষ হয়। তাহলে এগুলো গেল তোমার বৈশিষ্ট্য। পলিমাটি হয়ে গেল, কৃষ্ণ মৃত্তিকার পলিমাটি বৈশিষ্ট্য। এরপরে বলছে গম উৎপাদনের অনুকূল পরিবেশের। দেখো, যে কোনো অনুকূল পরিবেশকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে তোমার প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ছে তোমার ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা। আর অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ছে তোমার শ্রমিক, পরিবহন, মূলধন এবং বাজার। এই কতগুলো ভাগে ভাগ করা হয়। তাহলে দেখো, গম উৎপাদনের যে অনুকূল পরিবেশ, দেখো গম উৎপাদনের প্রাকৃতিক পরিবেশ যেটা আছে, জলবায়ু, অর্থাৎ এখানে তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার, এটা কিন্তু প্রয়োজন হয় গম চাষের ক্ষেত্রে।
আর তুষার 110 দিন তুষারমুক্ত দিনের প্রয়োজন হয়, অর্থাৎ তুষার যদি বেশি পড়ে তখন তোমার অসুবিধা হয়। এরপর মৃত্তিকা কীরকম, ভারী দোঁয়াশ এবং বেলে দোঁয়াশ প্রকৃতির মৃত্তিকা লাগে, ভূমির প্রকৃতি সমান্তর প্রকৃতির। আর অর্থনৈতিক পরিবেশকে জলসেচ দরকার হয়, অর্থাৎ শীতকালে যেহেতু এটা ভারতের একটা রবি শস্যের মধ্যে পড়ে তাই জলসেচ প্রয়োজন হয়। শ্রমিক, ভালো শ্রমিকের প্রয়োজন হয়। মূলধন মানে তোমার বীজ কেনা, বোনা, তারপর সার কেনা, এই সমস্তের জন্য কিন্তু মূলধনের প্রয়োজন হয়। আর বাজার বা চাহিদা এটা তো লাগবেই, অর্থাৎ যেটা উৎপন্ন হয়েছে সেটা তো বিকৃত করতে হবে চাষিদিকে, সব তো আর খেতে পারবে না। আচ্ছা, তাহলে এরপরে গম হয়ে গেল। এরপর হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। তাহলে লৌহ ইস্পাত শিল্পটা যদি আমরা কেন্দ্রীকরণ দেখি তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি যে পূর্ব এবং মধ্য ভারতেই কিন্তু গড়ে উঠছে। তাহলে এটার কারণগুলি কি কি? তো দেখো, ঠিক যেমন আমরা এই চাষবাসের বললাম যে দুটো ভাগে ভাগ করা হয়, এখানেও কিন্তু সেরকমই হয়ে থাকে। দেখো, এখানে আছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি। তাহলে পূর্ব ভারতে হলো তোমার দুর্গাপুর, বার্নপুর, জামশেদপুর, রোরকেল্লা, ভিলাই, এগুলো আর তোমার এগুলো কেন্দ্রীভবন। আর মধ্য ভারতে এই যে মধ্য ভারতের ভিলাই, হ্যাঁ, বোকারো এবং মধ্য ভারতের ভিলাই এই অঞ্চলে নির্মাণ হয়েছে। এবার কী হয়েছে, তার কারণটা কি? প্রথম হচ্ছে কাঁচা মালের সহজলভ্যতা, অর্থাৎ ভারী শিল্প, তো লৌহ ইস্পাত শিল্প হচ্ছে একটা ভারী শিল্প, অতএব একে কিন্তু কাঁচা মালের কাছাকাছি গড়ে উঠতে দেখা যায়। তাহলে যখনই তোমার আমাদের দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়, ওখানে কেন গড়ে উঠছে? তার কারণ হচ্ছে ওইখানে তোমার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড বা বিহার থেকে তোমার আকরিক লোহা বা আকরিকগুলো পাচ্ছে, আর কয়লা পেয়ে যাচ্ছে রানীগঞ্জ শিল্পাঞ্চল থেকে। এই সমস্ত কারণের জন্য তাহলে প্রথমে বলছে কাঁচামাল, তারপর হচ্ছে জলের সহজলভ্যতা, অর্থাৎ কোনো না কোনো নদীর ধারে আছে। দুর্গাপুরে যেটা আছে সেখানে দামোদর নদী আছে, ঝাড়খণ্ডে তোমার সুবর্ণরেখা, খড়কাই, ব্রাহ্মণী, এই সমস্ত নদী। পর্যাপ্ত বিদ্যুৎ, অর্থাৎ বিদ্যুৎ যখনই তোমার শিল্প গড়ে উঠবে তার সহযোগী হিসাবে বিদ্যুৎ গড়ে উঠবে, সেটা জলবিদ্যুৎ হোক বা তাপবিদ্যুৎ হোক। তো ঘটনাক্রমে বেশিরভাগ কিন্তু তাপবিদ্যুৎই গড়ে ওঠে। তারপরে আছে তোমার উন্নত পরিবহন ব্যবস্থা, অর্থাৎ দেখো এখানে NH2, এটা কিন্তু NH2 নয়, এখন NH19 হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, সড়ক পথে উন্নত, বন্দরের নৈকট্য, অর্থাৎ যেখানে বন্দর আছে জলপথের জন্য আর কি, কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম, এই সমস্ত বন্দরগুলো আছে। এছাড়া তোমার অন্যান্য কারণের মধ্যে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়, উন্নত বাজার চাহিদা, এই সমস্তগুলোর প্রয়োজন হয়। তাহলে এটা হয়ে গেল তোমার পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। আচ্ছা, তাহলে এত দূর পর্যন্ত হলো, এবং সব শেষে যেটা আসছে তোমার ম্যাপ পয়েন্টিং। কিন্তু আমার কাছে এখন আউটলাইন ম্যাপ নেই, আমি আউটলাইন ম্যাপ নিয়ে যে পেজগুলো আর কি হয়েছে তাদের ম্যাপ পয়েন্টিংটা আমি নেক্সট দিনে দেখিয়ে দেবো। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো। যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা দেখে নিজেদেরকে সমৃদ্ধ হতে পারবে। তাহলে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।